কয়েকদিনের পূর্বাভাস থেকে জানা যাচ্ছিল কানপুরে বৃষ্টি হানা দেবে, শেষ পর্যন্ত হয়েছেও তাই। কানপুর টেস্টের প্রথম দিনের অর্ধেকের বেশিটা সময় বৃষ্টির পেটে গেছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার, যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে রান করেছে ১০৭। উইকেটে আছেন মানে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম। খুব বেশি খেলা হয়নি, মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে, খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। তবুও আমরা প্রথম দিনে কি ঘটলো বা দ্বিতীয় দিন কি ঘটতে পারে, কি নিয়ে বাংলাদেশ কীভাবে খেলতে পারে দ্বিতীয় দিনে, তাদের পরিকল্পনাটা কেমন হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিনের মতো আমি মমিনুল ইসলাম আপনাদের সঙ্গে আছি এবং অতিথি হিসেবে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। আপনাকে স্বাগতম। যেটা বলছিলাম যে পুরো দিনটি আসলে বৃষ্টির, খেলাই হয়েছে মাত্র ৩৫ ওভার, সেখানে আসলে কী নিয়ে আলোচনা করছি এটা আসলে কনফিউশনে পড়ে গেছি। তো এই যে ৩৫ ওভার খেলা হলো, সেখানে আপনি বাংলাদেশের ব্যাটিংটা কেমন দেখলেন? আপনি যদি শুধু এই সময়টুকুর কথা বলেন আর কি। আপনি যেটা বলছেন ৩৫ ওভার মতো খেলা হয়েছে, আমরা এতদিন ভাবছিলাম যে ২ দিন হয়তো খেলাই হবে না, তাও ৩৫ ওভার হয়েছে। লাঞ্চের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভালোই একটা আপার হ্যান্ডে ছিল। নাজমুল হাসান শান্ত, মানে আমরা যে তার ফর্ম, তার ব্যাটে টাচ খুঁজে সার্চ করছিলাম, সেটা আসলে মনে হচ্ছিল যে তিনি পেয়েছেন। তিনি কয়েকটা ভালো বাউন্ডারি মেরেছেন। জাকির হাসান প্রথমে আসলে ২৪ বলে ০ রানের একটা মানে বিরল একটা ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের পক্ষে। এছাড়া আপনি লাঞ্চের পরে আসলে শান্তর উইকেটটা, মানে অশ্বিনের বলে শান্তর উইকেটটা, এই পিচটাকে নিয়ে আমরা যেভাবে আসলে প্রেডিক্ট করেছিলাম যে হয়তো থার্ড ডে থেকে একটু স্পিনিং উইকেট হবে বা একটু লো ড্যাম হবে, সেটা আজকেও একটু সেই উইকেটটা দেখলে মনে হচ্ছে যেন শুরু হয়ে গিয়েছে। কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়ার স্কোয়াড 11টা কিন্তু আগেরটাই রয়েছে, তারা কিন্তু আর চেঞ্জ আনেনি। যেখানে বাংলাদেশ দুটো চেঞ্জ নিয়ে এসেছে, তাইজুলকে এনেছেন এবং খালেদ আহমেদকে এনেছেন। সো মানে ইন্ডিয়া কিন্তু আসলে তাদের পরিকল্পনা, মানে যেই সেট আপ ছিল সেই সেট আপেই রয়েছে। তাদের ওই 2 স্পিনারকে দিয়ে খেলাবেন। আমি একটু উইকেট থেকে আসবো। উইকেটটা যেটা হচ্ছে যে কানপুর উইকেট নর্মালি যেটা হয় যে প্রথম দুদিন ব্যাটসম্যানদের জন্য থাকে, তারপরে যখন তৃতীয় দিন বা চতুর্থ দিন যায় তখন আসলে উইকেটটা আস্তে আস্তে স্লো হতে থাকে। মানে এটাকে মিরপুরের উইকেটের মতো বলা হয়, কিন্তু পার্থক্যটা যেটা মিরপুরের সাথে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম দুদিন এখানে রান করা যায়, মিরপুরে যেটা রান করা যায় না। এখন যে জিনিসটা হচ্ছে উইকেটে আজকে যখন আমরা দেখলাম তখন ধারণা করলাম, দেখা গেল যে উইকেটে হালকা ঘাস আছে, মনে হচ্ছিল যে স্পিনারদের একটা আধিক্যতা দেখা যাবে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এই ঘাস রাখলো। আপনার কি মনে হয় যে এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, টসে রোহিত শর্মা বলছিলেন যে তিনি টস জিতলে ফিল্ডিং নেবেন, এটাই আগে থেকে করা ছিল, তারা কি ওই পরিকল্পনা করেছিল যে বৃষ্টি যেহেতু হবে আমরা টস জিতলে ফিল্ডিংটা নিব এবং বাংলাদেশকে যত দ্রুত সম্ভব এই যে বৃষ্টি মেঘলা আকাশ এই ওয়েদারটা কাজে লেগে সুইং? হ্যাঁ, আপনি বলছিলেন যে ঘাসের কথাটা, যে এই পিচের জন্য কিন্তু মোহাম্মদ সিরাজ খুবই দুর্দান্ত একজন বলার, খুবই ইম্প্যাক্টফুল একজন বলার, কিন্তু তিনি যদিও অতটা মানে ভালো করতে পারেন, ভয় ধরাতে পারেনি বাংলাদেশ। কিন্তু এই ধরনের পিচে এই রোহিত শর্মার ডিসিশন অনুযায়ী তার পেস বলাররা আসলে প্রথম দিকে উইকেট নিয়ে আসার কথা ছিল। সেই জায়গাটাই আমি ফার্স্ট এই জন্য শুরু করেছি যে মানে লাঞ্চের আগ পর্যন্ত আমরা কিন্তু খুবই ভালো খেলেছি, 2 উইকেট যদিও গিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে মনে হচ্ছিল যেন কারণ উইকেটটা কিন্তু একেবারে সহজ ছিল না। আমি যখন দেখলাম যে প্রথম দিকে যখন বুমরা যখন একটু ওভার দ্য উইকেটে বলিং করছিলেন বা রান দ্য উইকেট থেকে বলিং করছিলেন, বলগুলো এত বের হয়ে যাচ্ছিল, মানে ঘাসের যে এবং এই মেঘলা আকাশের যে একটা মানে একটা সুইং পাচ্ছেন, সেটাই খুব কঠিন ছিল এবং তারা ট্যাকেল দিয়েছেন। মমিনুল খুবই এখনো অপরাজিত রয়েছেন। মানে আমরা এরকম এক্সপিরিয়েন্স ব্যাটারদের কাছে কিন্তু এগুলাই চাই যে এইরকম কঠিন কন্ডিশনে পেসারদের আসলে ট্যাকেল দেওয়ার জন্য এই ধরনের ব্যাটারগুলাই দরকার। যদিও এই যে শান্ত যদি আউট না হতো তাহলে মনে হয় যে বাংলাদেশের দিনটা একদম পারফেক্ট একটা দিন হতো। আমি কথা বলছিলাম যে যদি কালকেও বাংলাদেশ মানে টিমটা যদি মানে উইকেট না পড়ে বা উইকেট পড়ে না বলতে অল আউট যদি না হয়, তাহলে কিন্তু মানে এই টেস্টটা একটা বাংলাদেশের পক্ষে যাওয়ার সম্ভাবনা একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের যে জিনিসটা আমার কাছে যেটা মনে হয় যে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। সেই বৃষ্টির মাঝে যে কয়বার খেলা হবে বাংলাদেশকে এটা মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই বাংলাদেশ অল আউট না হয়, মানে উইকেট যাক মানে অল আউট হয়। কারণ আপনি যদি কালকে অল আউট হয়ে যান তাহলে আপনি কিন্তু টেস্টটা 5 দিন টানতে পারবেন না। আপনি যদি কালকে সারাটা দিন ব্যাটিং করতে পারেন, যদি কালকে বৃষ্টি না হয়, বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, কিন্তু বৃষ্টি যদি নাও হয় আপনাকে কালকে সারাদিন ব্যাটিং করতে হবে। আপনি যদি সারাদিন ব্যাটিং করতে পারেন তাহলে কিন্তু একটা জিনিস কী হবে, শেষ 3 দিনে কি আপনাকে 3টা ইনিংস ব্যাটিং হবে, মানে ভারতের 2টো ইনিংস, বাংলাদেশে আরও একটা ইনিংস থাকবে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে যে টেস্ট ড্র হওয়াটা।
ড্র হলে WTC তে তখন আমরা বাংলাদেশ 4 পয়েন্ট চারটা, আপনি কিন্তু ভারতের বিপক্ষে আপনি 4টা পয়েন্ট পাচ্ছেন, এটা কিন্তু আসলে খুব মানে সহজ ব্যাপার না না। এইবারে WTCটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই গিয়েছে, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি, পাকিস্তানের পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে জিতেছি। জিতেছি। এখন যদি ইন্ডিয়ার সাথে বৃষ্টি 4টা সহায়তাই point হোক, যেভাবেই বৃষ্টি হোক। সহায়তাই হোক, যেভাবেই হোক, আমরা যদি 4টা ড্র point নিয়ে পাই। আসতে পারি, 4টা পয়েন্ট নিয়ে আসতে পারি, তাহলে আসলে বাংলাদেশের জন্য এই ক্যাম্পেইনটা বলা যাবে যে মোটামুটি হ্যাঁ সাকসেসফুল মানে হয়েছে। প্রথম দুইটা আমরা যেমন ভালো করতে পারিনি, তারপরে একদম মনে ভালো হচ্ছে যে একটু একটু করে বাংলাদেশ উন্নতি করছে। এই যে উন্নতি করছে এইটার একটা উদাহরণ হতে একটা পারে উদাহরণ এই হতে পারে। ক্যাম্পেইনটা। তারপরে যখন আবার পরের যে সিরিজটা শুরু হবে 25 থেকে 27, তখন যদি আমরা আরো ভালো করতে পারি, আমাদের যে পরিকল্পনা, আমাদের প্রস্তুতি যদি আরো ভালো হয়, সেক্ষেত্রে আমরা টপ 3 টপ 4 বা ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারি। এটা সেটা তো ওইটাই, প্রসেসটা আসলে ঠিক রাখতে হবে। process টা প্রসেসটা ঠিক maintain করতে রাখলে টেস্ট ম্যাচও যে আসলে খেলতে পারলে জিনিসটা আসলে আমরা একসময় দেখবো যে আমরা ফাইনাল বা 1-2-3-এ থাকবো। তা আপনি আপনি শুরুতে যেটা বলছিলেন যে একাদশে কিন্তু ভারত পরিবর্তন নেই, বাংলাদেশে দুটো পরিবর্তন, এই যে দুটো পরিবর্তন আপনার কি মনে হচ্ছে যে কোনো এক দল তো উইকেট পড়তে ভুল করেছে, সেটা ভারত হোক বা বাংলাদেশ হোক, কি মনে হয় যে উইকেটটা আসলে কি ধরনের বিহেভ করতে পারে? না, এখানে আসলে ইন্ডিয়ার যেহেতু নিজেদের হোম গ্রাউন্ডে খেলা, তাদের ভুল করার সম্ভাবনাটা কম, তুলনামূলক কম। যেহেতু আগে থেকে বলা হচ্ছিল যে এটা স্পিন ফ্রেন্ডলি হবে, এই জন্য কিন্তু বাংলাদেশ একটা এক্সট্রা স্পিনার নিয়ে নেমেছে। এখন সেক্ষেত্রে আমি আসলে ইন্ডিয়াকে ভুল বলবো কি, কুলদীপকে না নিলেও তাদের যেই স্ট্রং স্পিন লাইনার রয়েছে জাদেজা এবং অশ্বিন, তারাও কিন্তু দুর্দান্ত, তারা নিজেরাই আসলে দর্শককে নিয়ে নেওয়ার আপনার মতো। কি একটা জিনিস মনে হয় যে তাইজুলকে এখানে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে সাকিবকে ব্যাকআপ দেওয়ার জন্য? তাইজুলকে আমরা কিন্তু ফার্স্ট টেস্টের পর থেকেই বলছিলাম যে তাইজুলকে আসলে সুযোগ দেওয়া উচিত। মানে ধরেন না, আমি এটা বলছি না, আমার কথা হচ্ছে যে উইকেট তো আপনি সকালে মানে কোচ বা ক্যাপ্টেন উইকেট সকালে দেখেছে, আর দেখার পর কি এমন হয়েছে যে আপনি উইকেটে ঘাস আছে, আপনি পারলে এক্সট্রা একটা পেসার খেলাবেন, সেখানে আপনি এক্সট্রা একটা পেসার কমে এক্সট্রা একটা স্পিনার খেলাচ্ছেন, মানে এটা কি মনে হয় যে সাকিব যদি আগের টেস্টে ভালো মানে খুব বেশি বল করতে পারেননি, তার হাতে আঙ্গুলে একটা ব্যথা আছে? সেটা তো অবশ্যই আছে। মনে করেন যে সাকিবের কালকে যেই ডিসিশনটা আসলে, এরপরে আসলে এই চিন্তাগুলো আরও বেশি আনা উচিত যে তার ব্যাকআপ হিসেবে কে খেলবে। এই যে বলছিলেন যে আগের টেস্টে তিনি বোলিং করতে পারেনি, ফুল ফেচে বোলিং করতে পারেনি, ক্যাপ্টেন বলছেন যে আমি আসলে দরকারের ছিল না দেখে আনেন, কিন্তু এটা কিন্তু বাস্তবতা ভিন্ন। সো সেই ক্ষেত্রে তাইজুল যদি খেলেন, তাইজুল কিন্তু টানা অনেক ওভার বোলিং করতে পারবেন তিনি। এখন যদি সাকিব বোলিং না আসে তাও কিন্তু কোশ্চেনটা কম থাকবে, কারণ ব্যাকআপ হিসেবে তাইজুলকে খেলানো হচ্ছে। আপনি যেটা বলছেন সেইটাই আসলে মনে হয় টিম ম্যানেজমেন্ট ভেবেছেন যে সাকিব যেহেতু ফুল ফ্লেজে বোলিং করতে পারছেন না, সেই ক্ষেত্রে তাইজুল অনেক বড় একটা ইম্প্যাক্টফুল। আর আমরা এই টেস্টে বোধহয় আমরা অনেকদিন পর খালেদ আহমেদকে দেবো, কারণ হচ্ছে মানে এখন আসলে বাংলাদেশে বেশ কয়েকজন 5-6 জন পেসার হয়ে গেছেন, যেখানে আসলে সুযোগই পাচ্ছেন না খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাহিদ রানা বা আরও যারা, তাসকিন আহমেদ, আরও যারা ছিলেন তারা নিয়মিত খেলছিলেন, এবাদত খেলছিলেন, খালেদ আহমেদ সুযোগই পাচ্ছেন না, শেষ পর্যন্ত অনেকদিন পর একটা সুযোগ পেলে। এটা আসলে ঠিক আছে, সাফল করে খেলানোটা আসলে দরকার, কারণ সামনে আপনার আরো সিরিজ রয়েছে, আফ্রিকা সিরিজ, তারপর ওয়েস্ট ইন্ডিজ যেতে হবে খেলতে। তো সেই ক্ষেত্রে আসলে সাফল করে খেলানোটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই টেস্টে আসলে তো যেটা বললাম যে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, আমরা আসলে অন্য একটা টপিক একটু আলোচনা করবো, যেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সফর ছিল, যেটা হচ্ছে আফগানিস্তানে গিয়ে, আফগানিস্তানের তো তাদের হোম ছিল, ভারতে গিয়ে খেলার কথা ছিল গ্রেটার নয়ডাতে, সেইটা আবার আলোচনায় আসছে, যেহেতু তখন স্থগিত হয়ে গেছিল, ভারত সফরে যাওয়ার আগেই সেটা খেলার কথা ছিল। সেইটা যতটুকু জানা গেছে যে কালকে ফারুক আহমেদ আসলে বলে, আপনি যে টপিকটা তুললেন, ফারুক আহমেদ প্রেস কনফারেন্সে ছিল, কালকে একটা বোর্ড মিটিং ছিল, এরপরে আসলে তিনি বিপিএল এর ঘোষণা দিয়েছেন, ড্রাফট কবে হবে, শুরু কবে হবে। এরপরে তিনি একটা কোশ্চেনে বলেছেন যে জিজ্ঞেস করা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসলে আমাদের তেমন একটা ওয়ানডে খেলার সুযোগ নেই, কারণ আপনার বিপিএল আছে বা যেই ইন্ডিয়ার সাথে খুব সম্ভবত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটা ওয়ানডে রয়েছে, এছাড়া তেমন কিছু নেই, কারণ আপনি ওয়েস্ট ইন্ডিজের পরে বিপিএল শুরু হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার তখন টি-20 খেলা শেষ করেই আপনার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে। সেই ক্ষেত্রে বলছিলেন যে আফগানিস্তানের বোর্ডের সাথে আসলে কথা হচ্ছে, বাংলাদেশ বোর্ডের, যে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে দিয়ে একটা ওয়ানডে সিরিজ করা যায় নাকি। এটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রস্তুতিটা আসলে দরকার, কারণ আপনার টি-20 সেট আপ আর ওয়ানডে সেট আপে আলাদা রয়েছে, খেলার পার্থক্য রয়েছে, প্লেয়ারদের কোপ আপ করার একটা পার্থক্য রয়েছে। যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা হবে, সেখানে আফগানিস্তান কিন্তু খুবই ভালো একটা কন্টেন্ডার। সো তাদের এগেইনস্টে যদি আমরা খেলতে যেতে পারি। পাকিস্তানের মাটিতে কথা বললেন, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে লাস্ট টাইম বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়ে টেস্ট জিতে আসলো, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি মানুষ একটু
আলাদা করে ভাববে কিনা? ওয়ানডেতে আসলে বাংলাদেশকে ফেলে দেওয়ার মতো দল কখনো মানে যেভাবে পারফর্ম করে বাংলাদেশ এসেছে পাকিস্তান থেকে, তাতে মনে হয় কিনা যে বাংলাদেশ আরো ভালো কন্টেন্ডার, যে ভালো খেলবে? আমি বলছি না যে ফাইনাল খেলবে। এখন আপনি পাকিস্তানে ভালো খেলে এসেছে, কিন্তু পাকিস্তানের এগেনস্টে, এখানে তো শুধু পাকিস্তানের এগেনস্টে না, আরো দল রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, বড় বড় দল রয়েছে। সো সেক্ষেত্রে আসলে পাকিস্তানের এগেনস্টে হয়তো ভালো খেলার আশা আমরা রাখতে পারি, কিন্তু অন্য টিমগুলোও রয়েছে। যেহেতু এশিয়ার মাটিতে খেলা, বাংলাদেশে আমরা প্রত্যাশাই করব যে তারা ভালো খেলবে। আফগানিস্তানের সাথে যদি সিরিজটা হয় তাহলে আসলে কিছু হলেও বলতে পারবো যে প্রস্তুতি একটা রয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ আসলে প্রপার প্রস্তুতিটা নিতে পারবে না, কারণ আপনি অনেকদিন ধরে টেস্ট খেলার মাঝে আছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে টেস্ট মেজাজে তৈরি করা হচ্ছে, মাঝে আপনি আবার টি-20 একটা টুর্নামেন্ট খেলবেন, তার আগে আবার টি-20 একটা এনসিএল আছে। তো এতগুলো টি-20 টুর্নামেন্ট টেস্ট খেলে আপনি ওয়ানডে খেলতে যাবেন, মানে বাংলাদেশের জন্য মনে হয়। এখানে আবার আরেকটা কথা হচ্ছে যে সাকিব আল হাসান আসলে ওয়ানডেতে আবার মানে তিনি ওয়ানডে এখনো ছাড়েননি, থাকবে কিনা, কিন্তু আসলে ওয়ানডেতে আসলে তিনি ব্যাক করতে পারবেন। 6 মাস আপনি 3টা ওয়ানডে খেলার পর আপনাকে একাদশে মানে খেলার বাইরে থাকবেন, আপনি 6 মাসে মাত্র 3টা ম্যাচ খেলবেন। অন্য যদি ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলেন, ফ্র্যাঞ্চাইজি লিগটা এখন বর্তমানে তার চান্স নেই বেশি, খুব বেশি নেই, কারণ তিনি এসএ টি-20তে নাম দেননি, তিনি আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তো হয়ে এখন চলছে, বিগ ব্যাশও নাম দেয়নি, যদি কোনো রিপ্লেসমেন্ট হিসেবে যদি না দেয়, বিপিএল খেলার সম্ভাবনা, বিপিএল খেলার সম্ভাবনা তো নাই বললেই চলে। তো এই যে 6 মাসের ভিতরে খেলার বাইরে থাকা, তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, আমার কাছে খুব বেশি কঠিন দেখি না আমি আসলে কঠিন। সো সেই ক্ষেত্রে আপনার টিমটা গুছানোর জন্য আসলে ওয়ানডে সেটআপটা একটা ওয়ানডে সিরিজ হলে খুবই ভালো হয়, সেটা যার সাথে হলে টিমটাতে আসলে বোঝা যাবে যে মিডল অর্ডারে আপনি। আর ওই সিরিজটা যদি আমাদের করতে হবে, মোটামুটি বলা চলে যে দুবাই হয়ে যদি খেলে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া যায় তাহলে তো ভালোই হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রস্তুতির জন্য ভালো হবে। আর দর্শক, কানপুর টেস্টে প্রথম দিন বাংলাদেশ এখন পর্যন্ত বলা চলে যে একেবারে খারাপ করেনি, কিন্তু বাংলাদেশকে আগামীকাল খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ আপনি যদি এই টেস্ট থেকে কোনো পয়েন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টেস্টটাকে 5ম দিন পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং যেহেতু বৃষ্টির একটা সহায়তা আছে, সেই সঙ্গে বাকি যে সময়টা বাংলাদেশ ব্যাটিং করবে সেই সময়টা যেন অবশ্যই সতর্ক থাকে, উইকেট না হারায়, অন্তত আগামীকালকের পুরোটা দিন যেন বাংলাদেশ ব্যাটিংয়ে থাকে, তাহলেই এই কানপুর টেস্ট থেকে বাংলাদেশের কিছু পাওয়া সম্ভব বলে আমার কাছে যেটা মনে হয়। আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শেষে আমরা আবার আপনার সঙ্গে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।